ধরুন দুই বন্ধু একটা চুক্তি করলো। চুক্তিতে লেখা আছে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করা যাবে না। আর আমার জন্য আমি দেখব কি করা যায়। এই চুক্তি কি সত্যিই বন্ধুত্বের, নাকি এটা একটা দখলদারির দলিল, যেটাকে শুধু ভদ্রতার মড়কে মুড়িয়ে পরিয়ে দেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সই করা পারস্পরিক বাণিজ্য চুক্তি ART পড়লে ঠিক এটাই মনে হবে। 32 পাতার এই দলিলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিছু করতে বলা হয়েছে 131 বার, যুক্তরাষ্ট্রকে মাত্র 6 বার। আর যে সরকার এই দলিলে সই করেছে তারা করেছে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে। প্রথমেই একটু ব্যাকরণ পড়ে নেই চলেন। ইংরেজিতে শ্যাল মানে বাধ্যতামূলক, উইল মানে ইচ্ছাধীন। এই চুক্তির 32 পাতায় শ্যাল এসেছে মোট 179 বার, উইল এসেছে মাত্র 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল লেখা আছে 131 বার, ইউএস শ্যাল মাত্র 6 বার। এই একটা সংখ্যাই বলে দেয় পারস্পরিক নামের এই চুক্তি আসলে কতটা একতরফা। তাহলে বাংলাদেশকে কি কি করতে হবে? তালিকাটা দীর্ঘ, অস্বস্তিকর রকম দীর্ঘ। শুল্ক থেকে শুরু করুন। মার্কিন পণ্যের উপর নির্ধারিত হারে শুল্ক বসাতে হবে, কোটা দেওয়া যাবে না, আমদানি লাইসেন্স চাওয়া যাবে না। মার্কিন পণ্য আমেরিকান বা আন্তর্জাতিক মান মানলে বাংলাদেশ আর নতুন কোনো পরীক্ষা চাইতে পারবে না। 2030 সালের মধ্যে সীমান্তে পণ্য ছাড়ের পুরো প্রক্রিয়া ডিজিটাল করতে হবে। কৃষিতে যান। FDA অনুমোদিত মার্কিন ওষুধ ও চিকিৎসা যন্ত্র ঢুকলে বাংলাদেশ আলাদা পরীক্ষা চাইতে পারবে না। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাড়তি অনুমোদন লাগবে না। GMO বা জৈব প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে চুক্তি কার্যকর হওয়ার 24 মাসের মধ্যে নীতি করতে হবে, যাতে মার্কিন পণ্য নতুন পরীক্ষা ছাড়াই ঢুকতে পারে। বার্ড ফ্লু ধরা পড়লে পুরো অঙ্গরাজ্য থেকে পোল্ট্রি বন্ধ করা যাবে না, শুধু আক্রান্ত এলাকার 10 কিলোমিটারের মধ্য থেকে নিষেধাজ্ঞা সীমিত রাখতে হবে। ভাবুন একটু, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার সিদ্ধান্ত এখন থেকে নেবে মার্কিন কৃষি বিভাগ। মেধাস্বত্ব, সেবা ও ডিজিটাল খাতে যা করতে হবে সেটা আরও ভারী। 5 বছরের মধ্যে WIPO কপিরাইট ট্রিটি, পেটেন্ট কোঅপারেশন ট্রিটি, UPOV কনভেনশন সহ একগুচ্ছ আন্তর্জাতিক মেধাস্বত্ব চুক্তিতে যোগ দিতে হবে। 3 বছরের মধ্যে মাদ্রিদ প্রোটোকলে যোগ দিতে হবে। ডিজিটাল খাতে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক কর চাপানো যাবে না। সীমান্ত পেরোনো ডেটা আদান প্রদান নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে হবে। আর মার্কিন কোম্পানিকে তাদের সোর্স কোড বা অ্যালগরিদম দিতে বাধ্য করা যাবে না। এখানে বীমা খাতের একটা শর্ত বিশেষভাবে উল্লেখ করার মতো। এতদিন মার্কিন বীমা কোম্পানিগুলোকে তাদের ব্যবসার অন্তত 50% রাষ্ট্রীয় সাধারণ বীমা কর্পোরেশনকে দিতে হতো। এই চুক্তির পর সেই বাধ্যবাধকতা উঠে যাবে। দেশীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল হবে, মার্কিন কর্পোরেশন শক্তিশালী হবে। সার্বভৌমত্বের প্রশ্নটা আসছে সবচেয়ে কঠিনভাবে নিরাপত্তা ধারায়। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ এমন দেশ থেকে পারমাণবিক চুল্লি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যেই দেশকে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের বিরুদ্ধে মনে করে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার বিনিয়োগ আছে। এই রাশিয়াকেই যুক্তরাষ্ট্র বিবেচনা করে নিজের স্বার্থের প্রতিপক্ষ হিসেবে। তাহলে ভবিষ্যতে এই চুক্তি কি রূপপুর প্রকল্পের জ্বালানি সরবরাহের পথ বন্ধ করতে পারে? আরও আছে, বাংলাদেশকে নিজের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে এমন লেনদেন ঠেকাতে বাংলাদেশ কাস্টমস ও ব্যাংকিং তথ্য ওয়াশিংটনের সাথে ভাগ করতে হবে। বন্দর ও জাহাজের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন বিদেশি সরকার অননুমোদিতভাবে ঢুকতে না পারে। কোন বিদেশি সরকার সেটা অবশ্য চুক্তিতে বলা নেই, কিন্তু চীন যদি এই তথ্যে ঢোকার চেষ্টা করে সেটা ঠেকানোর দায় বাংলাদেশের। আর সেই ব্যবস্থা কার নির্দেশে সেটা আর
বলার অপেক্ষা রাখে না। বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে? মূলত একটাই, পোশাক খাতে শূন্য বা কম শুল্কে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষ। কতটুকু সুবিধা পাবে বাংলাদেশ সেটা নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটা তুলা, কৃত্রিম তন্তু বা কাঁচামাল কিনছে তার উপর। অর্থাৎ মার্কিন পণ্য কিনলে মার্কিন বাজারে সুবিধা পাবে, না কিনলে সুবিধা কমবে। এটাকে পারস্পরিক বললে বরং হাসি পায়। অর্থনীতিবিদরা বারবার বলেছেন এই চুক্তি গ্রহণযোগ্য সমাধান নয়, আলোচনার পথ খোলা রাখা দরকার ছিল। সংসদ সদস্য রুমিন ফারহানা চুক্তি বাতিল চেয়েছেন। একাধিক রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু ইউনূস সরকার তাতে কোনো কান দেয়নি। বরং চুক্তি কার্যকর না হওয়া সত্ত্বেও ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করা শুরু হয়ে গেছে। এই চুক্তি কবে সই হয়েছে? তারিখটা মনে রাখার মতো, 9 ফেব্রুয়ারি 2026, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে। দেশ যখন ভোটের প্রস্তুতিতে মগ্ন, সংবাদ মাধ্যম যখন প্রার্থী প্রচারণায় ব্যস্ত, জনমত যখন অন্যদিকে তাকানো, ঠিক তখনই সই হলো এই দলিল। আর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দিল। অর্থাৎ যে চাপের মুখে চুক্তিটা করা হয়েছিল সেই চাপ আইনত অবৈধ হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, এই তাড়াহুড়ো কিসের ছিল? নির্বাচনের ঠিক আগে গণতান্ত্রিক জনাদেশ ছাড়া, সংসদে বিতর্ক ছাড়া এই চুক্তি কার স্বার্থে হয়েছে? বাংলাদেশের মানুষ বছরের পর বছর ঘাম ঝরিয়ে গার্মেন্টসে কাজ করেছে। সেই শ্রমের উপর দাঁড়িয়ে দেশটা মাথা তুলেছে। সেই মাথার উপর এখন একটি 32 পাতার দলিল চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের দায়িত্ব 131টি আর আমেরিকার দায়িত্ব 6টি। আর যারা এই দলিলে সই করেছেন তারা দেশবাসীর কাছে একটি প্রশ্নের জবাবও দেননি এখনো। পারস্পরিক চুক্তিতে এত অসম বোঝা কার স্বার্থে বহন করছে বাংলাদেশ?